সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় প্রধানমন্ত্রীর ভারত সফর, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সচিব, রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক, এবং অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সম্বোধনা, প্রোটোকল ভেঙে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন মোদি নিজেই। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সুষমার সাক্ষাৎ। নানা উদ্যোগের পরেও তৃণমূলে মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সম্পদের সীমাবদ্ধতার কথা বললেন মন্ত্রী। চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার হাওড় এলাকার 200 হেক্টর জমির ধান। ফসল হারিয়ে দিশেহারা কৃষক। নেত্রকোনার হাওড়াঞ্চলে বাড়ছে ক্ষতির পরিমাণ। ইলিশ ধরা নিষিদ্ধ হলেও পহেলা বৈশাখের অজুহাতে নিধন হচ্ছে অবাধে। সংস্কৃতির অংশ না হওয়ায় এ উপলক্ষে ইলিশ খাওয়া বন্ধের আহ্বান। এবং সুইডেনের স্টকহোমে পথচারীদের উপর ট্রাক চালিয়ে দেয়া নিহত 3, আহত অনেকে। সন্ত্রাসী হামলা বলে ধারণা পুলিশের। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা দেখলাম যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলেন 7 বছর পরে। এটা তার ভারতের সফর, এবং প্রথা ভেঙে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নিজেই বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন, সেটাও আমরা দেখলাম। এবং এই সফরটি নানা দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে 4টি সমঝোতা স্মারক সই হবে। তো এই সব নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং তিস্তার পানি বন্টন নিয়ে যেটা খুবই প্রত্যাশা আমাদের, সেটি যদিও হচ্ছে না এই সফরে, কিন্তু অগ্রগতি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। আমি প্রথমে আলোচনার সূত্রপাত করার জন্য হুমায়ুন কবির আপনাকে বলবো। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তো তার 4 দিনের দিল্লি সফর শুরু করলেন। আজকের দিনটি মোটামুটি ভাবে আনুষ্ঠানিকতা, আপনি দৃশ্যমানতার দিক থেকে যদি দেখি তাহলে সেই দিকেই আজকের দিনটি মোটামুটি ভাবে ওনার আয়োজনগুলো ওইভাবে ছিল। যেমন আপনি বলছিলেন যে তিনি দিল্লি পৌঁছাবার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বিমানবন্দরে এসছেন, এবং ভারতের প্রথাগত প্রোটোকল হচ্ছে যে একজন প্রতিমন্ত্রী বা মন্ত্রী প্রচার অন্য আরেকজন সদস্য বিদেশি অতিথিকে গ্রহণ করেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর বিমানবন্দরে মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রহণ করা, অভ্যর্থনা জানানো, এটা বাংলাদেশের জন্য ভারতের প্রধানমন্ত্রীর একটা বিশেষ আগ্রহের প্রতিফলন বলবো। এবং আমরা সম্মানের দিক থেকে যদি দেখি তাহলে নিশ্চিতভাবে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে প্রথাগত যে প্রোটোকল আছে তার বাইরে গিয়ে নিজে এসে বিমানবন্দরে গ্রহণ করেছেন। তো সেই বিবেচনা এটার যাত্রাটা শুরু, সফরের যাত্রাটা ইতিবাচক। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আজকে সন্ধ্যায় ভারতের উনি যেখানে আছেন রাষ্ট্রপতি ভবনে, এটাও আর একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে প্রথম বোধ হয় তাকে এইরকম সম্মান রাষ্ট্রপতি ভবনের রাখার ব্যবস্থা করা হয়েছে, এবং এটা নিশ্চিতভাবেই ভারতের সর্বোচ্চ গুরুত্বের বিবেচনায় এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওখানে থাকাটা একটা সম্মানের বিষয়। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার সাথে দেখা করেছেন, এসে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা হয়তো হয়ে থাকবে। এরপরে তিনি আজকে বাংলাদেশ হাইকমিশনে একটা সম্বর্ধনায় যোগ দিয়েছেন। তো সেই আজকের দিনটা মোটামুটি ভাবে বলতে পারেন আপনি প্রাথমিক আনুষ্ঠানিকতা, কিছু দৃশ্যমানতা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কালকে আমার ধারণা যে সাবস্টেন্টিভ ডিসকাশন যেটা আমরা বলি সেগুলো হবে, এবং ইতিমধ্যেই তো আমরা জেনে গেছি যে 35টির মতো
চুক্তি হবে। এবং সেক্ষেত্রে যে আমার কাছে যে কয়েকটা জিনিস মনে হচ্ছে এবং সেগুলি পত্রপত্রিকা ঘেটেই আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে যে এনার্জি বা আমাদের যে এনার্জি সেক্টর, এটা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়তো হবে। এবং আমরা যদি 2010 সালের যৌথ ঘোষণা দেখি, 2015 সালের যৌথ ঘোষণা দেখি, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে ভারত বাংলাদেশে এই এনার্জি সেক্টরে বিশেষভাবে আগ্রহী। এবং আমরা ইতিমধ্যেই ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি এবং এইবারও বিদ্যুৎ আরও 60 মেগাওয়াট বিদ্যুৎ হয়তো ত্রিপুরার পালাটনা থেকে আমরা বাড়তি পাবো। এবং এছাড়াও যেটা উল্লেখযোগ্য হবে যে বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা রাশিয়ার টেকনোলজিতে আমরা করছি, সেখানে কিন্তু ভারতের একটা অংশে মনে হয় যে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, এই জন্যে যে ভারতের সাথে আমাদের এই জ্বালানি এবং বিদ্যুৎ ক্ষেত্রে যোগাযোগটা কিন্তু দুই দেশকে কাছাকাছি নিয়ে আসবার ব্যাপারে সুযোগ তৈরি করে, আবার চ্যালেঞ্জও তৈরি করে, দুটোই করে। কাজে এটা আমরা দেখছি যে এই বিষয়টাতে অগ্রগতি হবে। কানেক্টিভিটিতে কিছু অগ্রগতি হবে সেটা আমরা বুঝতে পারছি। আমরা 2010 সালেই ভারতকে আমাদের দুই বন্দর চট্টগ্রাম এবং চালনায় আমরা তাদেরকে এগুলো ব্যবহার করতে দিতে রাজি হয়েছি। এখন সেটার প্রোটোকল হয়তো কিছু কিভাবে ব্যবহার হবে সে সম্পর্কে আমার ধারণা, কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। আর এরপরে যেটা আপনি বলছেন যে সামরিক সহযোগিতা, এটা নতুন বিষয় একেবারেই। আমি বলবো যে বাংলাদেশ গত 45 বছরে, আমরা 72 সালে তাদের সাথে একটা চুক্তি হয়েছিল 25 বছর মেয়াদী, এবং সেটার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। মুক্তিযুদ্ধের পরপর দুই দেশের সম্পর্ক এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের সাথে সোভিয়েত ইউনিয়নের যে তখনকার যে চুক্তি হয়েছিল তারই আদলে এই চুক্তিটা হয়েছিল। সেটা 25 বছর মেয়াদী ছিল, 25 বছর পর শেষ হয়েছে। কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে বা যেটা হয়তো সমঝোতা স্মারক হবে, এটা কিন্তু একটু নতুন ধরনের বিষয় এবং বাংলাদেশে এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে। যদিও আমাদের সরকারি পক্ষ থেকে কিন্তু খুব বেশি তথ্য আমরা পাইনি যে এর মধ্যে কি থাকবে কি থাকবে না। ভারতীয় সূত্র থেকে, ভারতীয় পত্রপত্রিকায় কিছু খবর এসছে। এখন এই বিষয়টাতে এটা পরিষ্কার যে এটা ভারতের প্রায়োরিটি, ভারতের পক্ষ থেকেই প্রস্তাবটা হয়েছে। এবং বাংলাদেশের দিক থেকে হয়তোবা এমন একটা ধারণা হয়েছে যে ইতিমধ্যেই আমাদের সামরিক ক্ষেত্রে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ, ট্রেনিং, এক্সারসাইজ এগুলো তো হচ্ছে। কাজে সেইগুলোর আলোকেই হয়তো এটাকে কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় কিনা। তবে এটা আমরা দেখি এটার মধ্যে কি থাকবে, সেটা দেখে তারপর হয়তো আমরা পরে আমাদের পর্যালোচনা মন্তব্য করতে পারব। ধন্যবাদ। জেনারেল রশিদ, আপনার কাছে আসবো। আপনি যদি ওভারঅল একটু বলেন, বিশেষ করে যে সামরিক সহযোগিতা নিয়ে যে সমঝোতা স্মারক 4টি হয়তো সই হবে, ভারতের দিক থেকে কিন্তু চুক্তি করার কথা বলা হয়েছিল প্রথমে, কিন্তু বাংলাদেশ বলছে সমঝোতা স্মারকের কথা। আমরা জানি ডিটেল কি আছে আমরা জানি না, কিন্তু কিছু আভাস মিলছে। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু খুব স্পষ্ট করেই বলা হয়েছে যে গোপনে কিছু করা হবে না, যা কিছুই হবে প্রকাশ্যে হবে এবং সেটি প্রকাশ করা হবে। আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ। আমি সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্কে যেভাবে দেখি, এটির তো একটা দ্বিপাক্ষিক দিক আছে, যে আমাদের দুই দেশের ভিতরে সহযোগিতা কেমন হবে, কি ধরনের হবে, সেটি তো অ্যাম্বাসেডর হুমায়ুন বললেন। এর আবার একটা জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স আছে, যে অর্থাৎ আমাদের আঞ্চলিক এবং অঞ্চলের বাইরে এর একটা প্রতিফলন আছে। কেন? যে বাংলাদেশের তো একটা স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স আছে। তো সেই সিগনিফিকেন্সের সাথে যখন ভারত, তারও একটা স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স আছে। দুটি দেশ যখন একটি সম্প্রীতি বা একটি বন্ধুত্বের মধ্যে যায়, সেখানে যখন প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি চলে আসে, তখন স্বভাবতই এটি আমাদের অঞ্চলের বাইরে এবং অঞ্চলের ভেতরের যে ভূ রাজনীতি আছে বা আধিপত্যের সমীকরণ আছে, সেখানে একটু নাড়া দেবেই। তো সেই আলোকে অনেকে দেখবেন। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের ভারত সম্পর্কের সাথে আমি যে বেশিটা গুরুত্ব দিই, সেটি হচ্ছে যে আমাদের এখানে সম্পর্ক তৈরি এবং কূটনীতি ছাড়া আমাদের কাছে কি অন্য কোনো উৎকৃষ্ট বিকল্প আছে কিনা। যে আমি হয়তো বলতে পারি যে না, এটি উৎকৃষ্ট বিকল্পটা হচ্ছে একটি, সেটি হচ্ছে যে দুই দেশের
কূটনৈতিকভাবে দুই দেশের সম্পর্ক, এবং দুই দেশের সম্পর্কটা আমরা এখন হচ্ছে প্রতিটা চুক্তি দিয়ে বিবেচনার চেষ্টা করছি যে কোন চুক্তি হলো কোন চুক্তি হলো না। আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটি আইসোলেটেড একটা চিন্তাধারা। সেটি হচ্ছে যে আমারও যেমন চাহিদা আছে, যেটি ভারতের কাছ থেকে আমাদের কিছু প্রাপ্তির বিষয় আছে, কোনো সন্দেহ নেই, এবং সেই প্রাপ্তি আমি ছেড়ে দিয়ে তো সম্পর্ক হবে না। কারণ সম্পর্কের মূল জায়গাটা হচ্ছে উভয় দেশের স্বার্থ যদি সংরক্ষিত হয় তাহলেই সম্পর্ক এগিয়ে যায়। তো সেই স্বার্থের জায়গাটা চিহ্নিত করতে গিয়ে আমরা দেখেছি যে এই প্রাপ্তিটা আজকে আমরা যেমন তিস্তা নদীর পানির বন্টনে আমরা সবাই উদ্গ্রীব যে আমাদের পানি পেতে হবে এবং ভারতকে দিতে হবে। তো সেই জায়গাটাই এখন যে অবস্থা দেখছি আর কি, হয়তো আমাদের যে অনুমান ভিত্তিক যে ধারণা তৈরি হয়েছে যে এটি সমাধানের একটা পথে চলে এসেছে, এবং এখন হচ্ছে বাংলাদেশ শুধু হয়তো একটা চুক্তি না হলেও বলবে যে আমাকে একটা সময় দাও, যে কোন সময়ের ভেতরে তুমি চুক্তি করবা। তো সেই জায়গাতে হয়তো শেষ হবে, পরবর্তীতে ওই সময়ের মধ্যে এটা পাচ্ছি। তাহলে এটি কিন্তু একটি বিষয়ভিত্তিক সম্পর্ক। আমি দুই দেশের সম্পর্ক দেখতে চাই যে এটি কি কোনো নীতিভিত্তিক সম্পর্ক কিনা। তা আমরা সম্পর্ককে যতক্ষণ নীতিভিত্তিকে না নিয়ে যেতে পারবো ততক্ষণ সেই সম্পর্কের আমি শেকড় গাড়তে পারবো না। তো আমাদেরকে ওইখানে যেতে হলে সেখানে আমাদের গুরুত্ব দিতে হবে, কূটনীতিতেও গুরুত্ব দিতে হবে। ভারতের সাথে আমার সম্পর্কটা হচ্ছে কি, এটি কি শেয়ার্ড প্রসপেরিটির উপরে হবে, অর্থাৎ যে উন্নয়ন বা বিকাশ এই অঞ্চলে হচ্ছে তার একটা সুষম বন্টনের ভাগ উভয় দেশ করে নেবে। এখানে আরেকটি আছে যে দেশের এই অঞ্চলে আমাদের যেটাকে আমরা বলি সিকিউরড এনভায়রনমেন্ট, অর্থাৎ একটি নিরাপদ পরিবেশ থাকবে যেখানে জঙ্গিবাদ থাকবে না, অপরাধ থাকবে না, সেরকম একটা পরিবেশ তৈরিতে কি দুই দেশ একমত? তবে দুই দেশের মধ্যে একে অপরের ভেতরে ক্ষতি না করার যে নীতি সেটি কি থাকবে? তো সেটির উপরে যখন আপনি নীতিগতভাবে বন্ধুত্ব করব তখন এই সমস্যাগুলো আসলে ক্রমান্বয়ে ওই নীতির আলোকেই সমাধান খুঁজে পাবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই সফরটি স্বভাবতই সবার দৃষ্টি আকর্ষণ করেছে, শুধু বাংলাদেশের জনগণের নয়, ভারতের জনগণে আমি দেখছি তারাও যথেষ্ট উদ্গ্রীব, এবং বিশ্ব আমি দেখছি এই সম্পর্কটাকে কূটনৈতিক মহলে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো এখানে দুটি সম্পর্ক যদি ভালো হয় তাহলে এখানে কি একটি নতুন শক্তি বা নতুন সংহতির উদয় হচ্ছে কিনা, সেটি হলো বড় প্রশ্ন। সেই উদীয়মান শক্তিটা বিশ্বের ভারত মহাসাগরে কি প্রতিফলন রাখবে? তো সেই সব বিবেচনার ভেতরে আমরা উৎকৃষ্ট কোনো জায়গা খুঁজে পাচ্ছি না সম্পর্ক উন্নয়ন করা ছাড়া। এর কোনো বিকল্প এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বিকল্প হচ্ছে বৈরিতা, সেটি পাকিস্তান ভারত যে সম্পর্ক করছে সেটি কি আমাদের জন্য একটা উৎকর্ষ বিকল্প কিনা? আমি মনে করি এটি না। তো সেক্ষেত্রে আমাকে এই যে রাস্তা আমরা ধরেছি সে রাস্তা দিয়ে যেতে হবে। তো যাওয়ার ক্ষেত্রে একে অপরের যে চাহিদা মেটানোর জন্য যে একটি দর কষাকষি চলছে, দর কষাকষি থাকবেই, এবং সেই দর কষাকষিতে আমরা কি বাংলাদেশের যে স্বার্থটা আছে সেটা ছেড়ে দিব কিনা সেটি আমরা দেখব। তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই, এবং যতগুলো চুক্তি এখনো প্রকাশিত হয়নি সেটার ভিতরে আমরা এটাই দেখতে চাচ্ছি যে বাংলাদেশের স্বার্থ আমাদের রাজনীতিকরা অঙ্গীকার করেছেন যে স্বার্থ তারা ছেড়ে দিয়ে আসবেন না। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য এবং আন্তর্জাতিক বিশ্বে বলেন দ্বিপাক্ষিক সম্পর্কে তার যে নেতৃত্বের যে দৃঢ়তা প্রদর্শন করেছেন, তাতে আমার মনে হয় না যে উনি কিছু ছেড়ে দিয়ে আসবেন। এখানে হচ্ছে যে সম্পর্ককে ভালো করে নিজস্ব চাহিদাকে নিজেদের কাছে ফেরত আনাটাই সেটি হচ্ছে এই সফরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করছি। ধন্যবাদ অধ্যাপক তারেক শামসুর রেহমান। আপনার কাছে আসবো, একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমি যেভাবে দেখি এই দু দেশের সম্পর্ককে, সেটি হচ্ছে যে আমরা সবসময় একটা কথা বলি যে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থটাই হলো আসল, অর্থাৎ আমি আমার প্রায়োরিটিকে প্রথম দেব, আমার অগ্রাধিকারকে আগে আমরা দেব। এখন এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আমরা ভারত, প্রধানমন্ত্রী ভারতে গেছেন 7 বছর পর, এর একটা সিগনিফিকেন্স আছে, এবং ভারত একটা বড় অর্থনীতির দেশ। আপনি জানেন যে ভারতের এখন জিডিপি হচ্ছে প্রায় $2.660 ট্রিলিয়ন, এবং 2050 সালে ভারত সবচেয়ে পৃথিবীর দ্বিতীয় বড় অর্থনীতিতে পরিণত হবে।
আমরা যেটাকে বলি যে একটা বড় অর্থনীতি যদি থাকে তাহলে পাশের ছোট অর্থনীতি বেনিফিটেড হয়। সেই আলোকে আমি মনে করি যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যে সমস্ত চুক্তিগুলো করা বা এমইউ হতে যাচ্ছে তার মধ্যে থেকে আমাদের একটা ক্ষেত্র তৈরি হবে যাতে করে আমরা আমাদের জাতীয় স্বার্থকে আমরা এগিয়ে নিয়ে যাব। তবে এখানে প্রশ্ন যে নয় তা নয়, ইতিমধ্যে সামরিক সহযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে, এটা প্রকাশ করার দাবি জানানো হয়েছে কোনো কোনো মহল থেকে। আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না যে সমঝোতায় কি আছে। তবে দু একটি পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সেটা যদি সত্য বলে আমি ধরে নেই, তাতে আমি এমন কিছু দেখি না যেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে, যেটা ইতিমধ্যে দু একটা পত্রিকায় ছাপা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এটা প্রয়োজন হলে এটা প্রকাশ করা হবে, পররাষ্ট্রমন্ত্রীও প্রেস কনফারেন্সে বলেছেন প্রকাশ করা হবে, এবং সেটাই বোধহয় বাঞ্ছনীয়, যাতে করে কোনো ভুল বিভ্রান্তি না থাকে। এবং আমাদের যে প্রায়োরিটি, আমি যতটুকু জানি যে আমাদের প্রায়োরিটির মধ্যে দুটো আছে বেসিক্যালি। একটা হচ্ছে পদ্মা, এটা তিস্তা নিয়ে তো আমরা সবাই ইতিমধ্যে আলোচনা করেছি এবং তিস্তা হচ্ছে না সেটাও জানি। তবে এখানে একটা কথা আছে, তিস্তাতে বোধহয়, তিস্তা চুক্তির ব্যাপারে বোধহয় মমতা ব্যানার্জির একটু নমনীয় হয়েছেন বলে আমার ধারণা। আমি আপনাকে দুটো এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে মমতা ব্যানার্জি আজকে যাচ্ছেন এবং খুব সম্ভবত তিনি, এমনও হতে পারে বাইলেটারাল টক যখন শনিবার শুরু হবে সেখানে তিনি থাকতে পারেন। কিন্তু এরই মধ্যে পশ্চিমবাংলার স্বরাষ্ট্র সচিব দিল্লি গেছেন এবং তিনি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলেছেন। এর মধ্যে দিয়ে একটা মেসেজ হয়তো গেছে, সে মেসেজটা হচ্ছে যে হয়তো তিস্তার ব্যাপারে যে মমতা ব্যানার্জি অনমনীয় মনোভাব ছিল, সে মনোভাবটা হয়তো তিনি একটু কমিয়ে এনেছেন। এবং এক্ষেত্রে তিনি যেটা চাচ্ছেন, যেটা আমরা আগেও আপনার অনুষ্ঠানে একবার বলেছিলাম, যে তিনি কিছু ফিনান্সিয়াল সাহায্য চাচ্ছেন, কিছু তার প্যাকেজ চাচ্ছেন। প্যাকেজটা কেন? প্যাকেজটা হচ্ছে, আপনি জানেন যে কল্যাণ রুদ্র নামে একটা কমিশন গঠন করেছিলেন উনি, প্রফেসর কল্যাণ রুদ্র। কল্যাণ রুদ্রের কমিশনে কল্যাণ রুদ্র বলেছেন যে সিকিম যেহেতু 7-8টে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছে, ফলে পশ্চিমবাংলায়ও পানির প্রবাহটা কম, সত্য কথা। বাট প্রবাহ যখন আসে, যখন পানি থাকে তিস্তায়, তখন এই পানিটাকে মমতা ব্যানার্জি, কল্যাণ মিত্র এটাকে বলছেন যে এটাকে ছোট ছোট জলাধারা করে এটাকে রেখে যাওয়া যাবে। এখন মমতা ব্যানার্জি চাচ্ছেন যে জলাধারা করতে গেলে তো আপনার প্রচুর অর্থের প্রয়োজন আছে। মমতা ব্যানার্জি চাচ্ছেন এটা কেন্দ্রীয় সরকারের এক ধরনের সহযোগিতা, এবং কেন্দ্রীয় সরকার যদি এটাকে অর্থের একটা সংস্থান দেন, তাহলে হয়তো মমতা ব্যানার্জি পানিটা, অর্থাৎ পশ্চিমবাংলার যে ডিমান্ড, সেই ডিমান্ডটাও তিনি পূরণ করতে পারবেন। এখানে পশ্চিমবাংলার মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা তিনি পূরণ করতে পারবেন পানিটা ধরে রেখে। আমার ধারণা হয়তো মোদী সরকারের নমনীয় হয়তো কোনো প্যাকেজ, আর্থিক সংস্থান দিতে পারেন। এটা হলো একটা দিক। সেকেন্ড আর একটা দিক হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে কেন্দ্রীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির যে অবস্থান ছিল, যে শক্তিশালী একটা অবস্থান ছিল, এখন কিন্তু সেটা নাই। রাজ্যসভায় তার উত্তরপ্রদেশের নির্বাচনের পর ব্যাপকভাবে বিজেপির বিজয়, রাজ্যসভায় কিন্তু তার প্রতিনিধিত্ব বেড়েছে। ফলে সামনের দিনগুলো যে সিদ্ধান্ত হবে, বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, তখন আর মমতা ব্যানার্জির দিকে মোদীকে না তাকালেও হবে। মোদী এই জিনিসটাকে ইউজ করবেন আমার ধারণা। ফলে মমতা ব্যানার্জির আগের যে বার্গেনিং পয়েন্ট, সে বার্গেনিং পয়েন্ট এখন আর নাই। মোদীর এই যে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি রিসিভ করলেন, এটাও একটা বিরল দৃষ্টান্ত। খুব কম ক্ষেত্রেই তিনি এই কাজটি করেন। আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে যখন শি জিনপিং এসেছিলেন, তিনি আহমেদাবাদ এয়ারপোর্টে তাকে রিসিভ করেছিলেন। ওবামা যখন এসেছিলেন, রিসিভ করেছিলেন। ফলে সব ক্ষেত্রে হন না। ইদানিংকালে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার ঘুরে গেছেন নয়াদিল্লি, কিন্তু উনি কিন্তু যান নাই। ফলে এই যে একটা সিগন্যাল, বাংলাদেশকে তিনি কত গুরুত্ব দেন, মোদির কথা বলছি আমি, কত গুরুত্ব দেন। ফলে আমার ধারণা চুক্তি হবেন এটা নিশ্চিত। এবং এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি জয়েন্ট সেক্রেটারি সুপ্রিয়া, তার নাম রঙ্গনাথন, তিনি ক্যাটাগরিক্যালি বলছেন যে চুক্তি হবে না, তবে হয়তো এক ধরনের একটা আলোচনা হতে পারে, একটা সমঝোতা হতে পারে, এবং হয়তো ঢাকাতে চলতি বছরের মে-জুন মাসের দিকে, যেটা এক ধরনের একটা গুজব আছে, যেটা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তো আমার ধারণা মমতা ব্যানার্জির দিল্লি আসা
স্বরাষ্ট্র সচিবের দিল্লি যাওয়া, মমতা ব্যানার্জির অবস্থান পরিবর্তন, এতে করে তিস্তার ব্যাপারে একটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ এখন আছে। বাংলাদেশ এখন বার্গেনিং পয়েন্টে, অর্থাৎ একটা চুক্তি হবে। কারণ মোদী সরকার ভালো করে জানে যে বাংলাদেশকে খুশি করাতে হবে, কারণ বাংলাদেশকে তার প্রয়োজন আছে। সুতরাং তিস্তা একটা রাজনৈতিক ইস্যু, ফলে এটা হবে বলেই আমার ধারণা। ধন্যবাদ। হুমায়ুন কবির, আপনার কাছে আসবো এই ব্যাপারে, যে তিস্তা ব্যাপারে উনি যেটা বললেন যে কিছু অগ্রগতি হতে পারে, যেটা যেই প্যাকেজটা আসলে মমতা ব্যানার্জি চাচ্ছিলেন জলাধার তৈরি করে পানি সংরক্ষণের একটি প্রস্তাব আগেই আমরা শুনেছিলাম, সেটি সম্ভবত মোদী সরকার পূরণ করতে পারে এরকম একটা গুজব শোনা যাচ্ছে। আজকে হিন্দুস্তান টাইমসে কিন্তু এই ব্যাপারে একটা রিপোর্ট এসছে, এবং পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সম্ভবত তিনি এখন দিল্লিতে আছেন, স্বরাষ্ট্র আচ্ছা, যাই হোক। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে একটা অগ্রগতি তিস্তার ব্যাপারেও হতে যাচ্ছে। হয়তো চুক্তি হয়তো হবে না এখনই, কিন্তু অগ্রগতি হচ্ছে, হয়তো খুব শিগগিরই চুক্তি হলে হতেও পারে। আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে আবার। না, আমি বন্ধু তারেকের অপটিমিজমের সাথে আমি আমারও মতটা দিতে চাই, কিন্তু কথা হলো যে এটা কি আসলেই সমস্যাটা পানির সমস্যা, নাকি আরো একটু ভেতরে বা একটু বাইরে অন্য কিছু সমস্যা আছে? আমার কাছে মনে হয় যে পানির বাইরেও একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে পড়ছিলাম যে মোদি কিন্তু বা ভারতের বিজেপি কিন্তু এখন ত্রিমুখী তারা কৌশল নিয়ে পশ্চিমবঙ্গ দখলের একটা চেষ্টায় রত আছে। মমতা ব্যানার্জি সেটা ভালো করেই জানেন, এবং পশ্চিমবঙ্গের সাথে দিল্লির যে সম্পর্ক, এটা এই ক্ষেত্রে আমার ধারণা যে এই স্থানীয় রাজনীতিটাও এখানে একটা উপাদান হিসাবে আছে। এখন দিল্লিতে গেছেন প্রধানমন্ত্রী মোদীর সাথে মমতা ব্যানার্জির, কি ধরনের কথাবার্তা হবে, তিনি কতটা আশ্বস্ত বোধ করেন, এবং তিনি তার ক্যালকুলেশন বা তার হিসাব মতে তিনি যদি মনে করেন যে এই বিষয়ে এক ছাড় দেওয়ার সময় হয়েছে, তাহলে সেটা সিদ্ধান্ত নেবেন। এবং মমতা ব্যানার্জিকে মানে তিনি গত 5 বছর ধরে কিন্তু তার অবস্থান পরিবর্তন করেননি এবং ছাড় কিন্তু দেননি। তো কাজে সেই জায়গায় সেই দিক থেকে বিবেচনা করে আমি খুব আশাবাদী হতে পারছি না, কিন্তু তবু আমি আশার বিপরীতে বা আশাহীনতার বিপরীতে আশা রাখতে চাই। কারণ এটা আমাদের তিস্তাটা শুধুমাত্র যে তিস্তার বিষয় তা নয়, কিন্তু এই তিস্তা নদীর সাথে এটাকে আমি যদি বলি একটা জট লেগে আছে। এই জটের ফলে কিন্তু বাংলাদেশের তিস্তার বাইরেও যে 52টা অভিন্ন নদী আছে, তার মধ্যে 7টা নদী ইতিমধ্যেই আইডেন্টিফাই করা আছে, যেগুলো নিয়ে বাংলাদেশ ভারত ইতিমধ্যেই দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতায় আসার দরকার। আমাদের গঙ্গা ব্যারেজ প্রকল্প আটকে আছে, সেটা নিয়েও কিন্তু মমতা ব্যানার্জির মতামত আছে। এর বাইরে আপনি ধরেন আমরা সেই বেসিন ওয়াইড পানি ম্যানেজমেন্ট বা ওয়াটার ম্যানেজমেন্টের কথা বলছি। তো কাজেই পানি নিয়ে কিন্তু আমরা দুই দেশেই এখন ইকোনমিক্যালি গ্রো করছি, দুই দেশেরই পানি দরকার, এবং ইনফ্যাক্ট বেসিনের সব দেশের কিন্তু পানির ব্যবহার বাড়ছে। কাজেই এই বিষয়টা বেশ জটিল আমি বলবো, এবং এটা নিয়ে সুদীর্ঘ এবং খুব রাজনৈতিকভাবে খুব বেশি এনগেজড হয়ে এই সমস্যাটা সমাধান করতে গেলে আমার ধারণা তিস্তা কিন্তু আনলক করার মতো একটা প্রয়োজনীয়তা আছে। এবং আমরা তো বাংলাদেশের দিক থেকে আমরা লেট ডাউন ফিল করছি। ভারতের দুই প্রধানমন্ত্রী এসে বলে গেছেন যে তারা এটা দ্রুত এই চুক্তি স্বাক্ষর করবেন। মমতা ব্যানার্জি নিজে তা বলেছেন যে আমার উপর ভরসা রাখেন। এই ভরসা আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2011 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি 6 বছর ধরে আমরা সেই আশাই আছি। কিন্তু এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অনেকে বলবেন যে নিশ্চয়ই তিস্তা একমাত্র ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ণায়ক বা নির্ধারক নয়, কিন্তু বাংলাদেশের দিক থেকে আমরা এটাকে সিম্বল হিসেবে মনে করছি জিনিসটাকে, যে এবং যে কারণে অ্যাম্বাসাডর তারেক করিম আমাদের ফরমার হাই কমিশনার টু দিল্লি, উনি কিন্তু বলেছেন যে তিস্তা ইজ এ লিটমাস টেস্ট। এটা
এই হলে যে ভারত বাংলাদেশ এটা না হলে যে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু সামনে যাওয়ার জন্য যে গতিটা দরকার, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এই সম্পর্কের গ্রহণযোগ্যতার গভীরতা যে তৈরি করা দরকার, সেই জায়গাটা কিন্তু আটকে আছে এই তিস্তার জন্য। রাইট, আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমার নাম কনক, আমি শেওড়াপাড়া থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে হুমায়ুন কবির স্যারের কাছে, উনি একজন অভিজ্ঞ কূটনৈতিক। তো আমার প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘ আলাপ আলোচনার পরে আমরা দেখতে পাচ্ছি তিস্তা চুক্তির ব্যাপারে কিছুটা হলেও আমাদের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই সফরের ফলে এই চুক্তি সম্পাদিত না হলে হয়তো অদূর ভবিষ্যতে একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হলো যে ভারতের সাথে আমাদের যে দীর্ঘদিনের যে বাণিজ্য ঘাটতি, হ্যাঁ, এই সফরের ফলে মাননীয় প্রধানমন্ত্রী এই সফরের ফলে বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে আমাদের যে কোনো সুখবর আছে কিনা, আমাদের রাষ্ট্রদূত ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নটা খুব সহজ জবাব দিয়ে দিচ্ছি। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন এখানে এসেছিলেন বাংলাদেশ সফরে সেপ্টেম্বর মাসে, তারপর তিনি ফেরত গিয়ে কিন্তু দ্বিপাক্ষিকভাবে এবং সাফটার আওতায় প্রায় 98% ভারতের মার্কেট বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিলেন। তখন ভারতে আমাদের রফতানির পরিমাণ ছিল ভারতের যে আমদানি তার 0.01%। গত বছরে এই 2016 সালে তার হিসাব হচ্ছে গত 6 বছরে আমাদের অগ্রগতি হয়েছে, এখন আমরা 0.02% পৌঁছেছি মাত্র। ভারত আমাদেরকে 98% ওপেন মার্কেট দেওয়ার পরও বিভিন্ন ধরনের অশুল্ক, আধা শুল্ক ব্যবস্থার কারণে, কাউন্টার ভেলিং ডিউটি, বিভিন্ন ধরনের ডিউটি ইম্পোজ করার কারণে আমরা যে পরিমাণে আশা করেছিলাম যে ভারতের বাজারে আমরা সুবিধা লাভ করব, সেই সুবিধাটা কিন্তু আমরা পাইনি। পক্ষান্তরে কিন্তু ভারতের রফতানি বাংলাদেশে কিন্তু বেশ অনেক গুণে বেড়েছে, এবং আমরা কিন্তু এখনো $1 বিলিয়ন ভারতে রফতানি করতে পারছি না, এখনো $1 বিলিয়ন পৌঁছেনি। আজকে আমি টেলিভিশনে সন্ধ্যার সময় দেখছিলাম মতলুব সাহেব, যিনি আমাদের এফবিসিসি এর প্রেসিডেন্ট, তিনি বলছিলেন যে আমরা $1 বিলিয়ন হলেও তো একটা আমরা করতে পারতাম। তো কাজেই যেখানে আমরা ভারত বাংলাদেশের টোটাল বাণিজ্য, দুই দ্বিপাক্ষিক বাণিজ্য যেখানে প্রায় $6 বিলিয়ন, সেখানে যদি আমরা $1 বিলিয়নও না পাই, তাহলে আমরা যে ভারতের এই মার্কেটে বা ভারতের বাজারে আমাদের এই যে এক হচ্ছে যে ভারতের সাথে আমাদের ভারসাম্য যেটা আছে, বাণিজ্যিক ভারসাম্য, সেটাও পূরণ করতে পারছি না। আমাদের যে প্রত্যাশিত যে জায়গাটা, ক্ষেত্রটা আমরা পাবো বলে আশা করেছিলাম, সেটাও কিন্তু এখনো আমরা পাইনি। আমরা, তিনি প্রশ্ন করেছেন যে এখন মাননীয় প্রধানমন্ত্রী সফরের মধ্যে দিয়ে আমরা কি খুব বেশি অগ্রগতি করতে পারবো, আমি জানি না। নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা তুলবেন, কারণ ওনার সাথে একটা বড় বাণিজ্য প্রতিনিধি দল আছেন এবং তারা সবাই আগ্রহী ভারতের এই বাজারে বাংলাদেশে পণ্য রফতানির জন্য। তারা নিশ্চয়ই তাদের প্রতি, যারা তাদের বন্ধুরা আছেন তাদের কাছে তুলবেন, সরকারি আলাপ আলোচনায় বিষয়টা আসবে। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবং আরো একটা কথা বলে শেষ করি, ভারতে বাণিজ্য রফতানি বাড়াতে গেলে বাংলাদেশে বিনিয়োগ দরকার। আমরা ভারতীয় বিনিয়োগ কিন্তু এখনো সেই পর্যন্ত পাইনি, যদিও আমরা দুটো তাদের অর্থনৈতিক অঞ্চল দিয়েছি, একটা খুলনাতে, মংলাতে, আর একটা বোধহয় পার্বতীপুর ওই এলাকাতে, তো এখন লালমনিরহাটের দিকে। এখন এই বিনিয়োগটা যদি ভারত থেকে আসতো, তাইলে হয়তো আমাদের পণ্য রফতানির অবস্থাটা আরেকটু উন্নতি হতে পারত। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের জন্য কিন্তু অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক সুযোগটা ব্যবহার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য বিষয় হচ্ছে পানি, অফকোর্স আছে আমাদের জন্য, পানি এবং বাণিজ্য দুটো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি, জেনারেল রশিদ, আপনি কিছু বলবেন? প্লাস আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই যে ভারত একটি প্রস্তাব দিয়েছে যে $50 কোটি ঋণ সহায়তা দেবে ভারত থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য। এটি বাংলাদেশ ইচ্ছে করলে এই ঋণ সহায়তাটা দিতে পারে। এটি এবং অন্যান্য বিষয় নিয়ে আপনার? না, এটি তো বর্ষে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এই প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি খুব দেশে বিদেশে গুরুত্ব পাচ্ছে। তো গুরুত্ব পাওয়ার প্রথম কারণ হলো যে এটি এবার আনুষ্ঠানিকভাবে এটিকে উত্থাপন করা হচ্ছে।
তো আমাদের মধ্যে যে দুই দেশের ভিতরে কিন্তু আমি অনেকগুলো চলমান সহযোগিতা দেখতে পাই। সামরিক ক্ষেত্রে যোগাযোগ আছে, জেনারেলসরা ভিজিট করছে, অফিসাররা একে অপরের ইনস্টিটিউশনে ট্রেনিং করছে, স্পোর্টস টিম একে অপরের সাথে খেলছে, একে অপরের রোগীরা পারস্পরিক সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, যৌথ মহড়া চলছে, এগুলো আমরা দেখছি। এবার এগুলো যখন ফ্রেমওয়ার্কে আনার কথা বলা হয়েছে তখন এখানে একটা ভীষণ ধরনের একটা বিভ্রান্তি বা আশঙ্কা তৈরি হয়েছে। এখন এই আশঙ্কা তৈরির পেছনে কি হচ্ছে যে আপনি তথ্যগুলোকে কিভাবে বিশ্লেষণ করবেন সেটি যেমন একটি প্রশ্ন। যেমন বাণিজ্য ঘাটতিটা আমরা বিশ্লেষণ উনি করলেন, আবার আমি এটি আরেকটি দিক দেখলাম না যে ভারতের সাথেই কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি নয়, তো চীনের সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এর চেয়ে অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে যে আমাদের যে কৌশলটা হবে সেটি কৌশলটা তো আমার সব দেশ ঘিরেই করতে হবে। তো সেখানে আমি একটাকে উঁচাতে দেখছি, একটাতে নিচাতে দেখছি, তখন হচ্ছে এই মানুষ আশঙ্কা বাড়ে। তো সেক্ষেত্রে আমি দেখতে চাচ্ছি যে প্রতিরক্ষা চুক্তির সাথে বাংলাদেশের অবস্থানটা যদি আমি বিশ্লেষণ করি, আমি দেখছি বাংলাদেশ অনেকের সাথেই প্রতিরক্ষা চুক্তি করেছে, এবং যখন চুক্তি করেছে সেগুলো কিন্তু চুক্তি, সমঝোতা স্মারক নয়। কারণ সমঝোতা স্মারক হচ্ছে অনেক নন বাইন্ডিং, এবং যখন তখন আপনি এটা স্ক্র্যাপ করতে পারেন। তো সেখানে চীনের সাথে 2002 সালে একটা এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। রাশিয়ার সাথে আমরা $1 বিলিয়ন ক্রেডিট লাইনে আমরা অস্ত্র কিনেছি, আমরা ফ্রান্স থেকে অস্ত্র কিনেছি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেছি, আমরা সার্বিয়া থেকে কিনেছি। কিন্তু সবকিছু মিলিয়ে দেখলে দেখা যায় যে টোটাল অস্ত্রের সম্ভারের প্রায় 70% হচ্ছে চীন থেকে এসেছে। তো এই যে চীনের প্রতি বাংলাদেশের যে নির্ভরতা, সেই নির্ভরতা যারা চীন সমর্থক আছেন তারা অনেক আস্থা মনে করছেন। আবার যারা মনে করছেন যে চীন তো বাংলাদেশের পাশে তো স্বাধীনতা যুদ্ধ থেকে ছিল না, চীন তো বাংলাদেশের জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ নেবার সময় দুটো ভেটো দিয়েছে, চীন তো আমাদের রোহিঙ্গা ইস্যুতে যখন জাতিসংঘে এইবার উঠল সেখানেও তার সে ভেটো দিল, এবং চীনের সাথে পাকিস্তানের একটা খুব সদ্ভাব আছে। তবে এটিকে বিশ্লেষণ করে অনেকেই বলেন যে বাংলাদেশের উপরে চীনের যে নীতি হয় সেটি অনেকটাই পাকিস্তান পরামর্শ গ্রহণ করে তারা প্রভাবিত করতে পারে। তাহলে সেখানে আপনি একটা বড় ধরনের আস্থা স্থাপন করছেন, তাহলে তো আপনি তো একটা ঝুঁকি নিচ্ছেনই। এখন এই ঝুঁকিটার কোনো ভারসাম্য আমরা ভারতের সাথে সম্পর্ক করে করতে পারি কিনা সেটি এইবার প্রস্তাবে এসেছে। এই প্রস্তাবে সুস্পষ্টভাবে আসেনি যে বাংলাদেশ ভারত থেকে অস্ত্র কিনবে, এরকম কোনো আমি এখন পর্যন্ত দেখিনি, বা তবে একটা সুযোগ সৃষ্টি করা প্রয়াস আমি দেখছি। তো সেখানে যেটি আছে যে সম্পর্কটা যদি গভীর হয়, যে জায়গাটাতে বাধা সেটি হলো আস্থা, অনাস্থা এবং বিশ্বাস। তা আমরা যদি মনে করি যে ভারতের সাথে সামরিক সম্পর্ক করলে আমি দ্বিধা করছি কেন, নিশ্চয়ই আমার সেই পরিমাণ আস্থা সেই দেশের প্রতি নেই, তো না থাকার জন্য আমি এটাকে দ্বিধা করছি। যখন চীনের সাথে করেছিলাম আমার তো মনে হয় না যে টেলিভিশন টক শোতে আমরা খুব একটা এটি নিয়ে কথা বলেছি, এটি খুব একটা মানুষ এটি নিয়ে খুব হয়েছে, বিভ্রান্ত হয়েছে। কোন রাশিয়ার সাথে যখন কিনেছি আমার মনে আছে রাশিয়ার $1 বিলিয়ন এই $1 বিলিয়ন কেন সামরিক খাতে ব্যয় না করে শিক্ষা খাতে ব্যয় করা হবে না, এটি নিয়ে আমরা দুই একটা টক শো করেছিলাম আমার মনে আছে। তো সেইখানে যে জায়গাটা দেখতে হবে, আমি রাজনৈতিক সম্পর্ক করছি, আমি অর্থনৈতিক সম্পর্ক করছি, আমি বাণিজ্যিক সম্পর্ক করছি, আমি সাংস্কৃতিক সম্পর্ক করছি, সবচেয়ে বেশি যে দেশে আমাদের লোক সফর করে সেটিও আমি করছি, কিন্তু আমি সামরিক সম্পর্ক করতে ভয় পাচ্ছি। তো এটির হচ্ছে প্রাকৃতিক বাস্তব অবস্থাটা কি, ভয় পাওয়ার বাস্তব অবস্থাটা কি মনস্তাত্ত্বিক, না আমাদের যে জিওপলিটিক্যাল কন্ডিশন আছে সেই কন্ডিশনে আমি বলেছি ভারত বাংলাদেশ সম্পর্ক হলে এখানে একটি নতুন শক্তির উদয় হয়। এই সাব রিজিয়নাল যে শক্তির পাওয়ারটা এটি আস্তে আস্তে হয়তো আরো অনেক দেশের সাথে সম্মিলিত হয়ে এটি ভবিষ্যতের দিকে কোথায় দাঁড়াবে সেটি আমি এখন আমাদেরকে অনেক চিন্তা করতে হবে। কিন্তু অবশ্যই এটি একটি নতুন শক্তি তৈরি করে। এই শক্তিটা কি বিশ্বের অন্যান্য যারা প্রবাহমান শক্তি আছে এই অঞ্চলে তাদের কাছে এটা ঝুঁকি কিনা, ঝুঁকি থাকলে তারা এটা বিরোধিতা করবে, সেই বিরোধিতা বিভিন্নভাবে সেটি প্রকাশিত হবে। তবে আমি সার্বিকভাবে নিরাপত্তা, আমাদের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ,
ভারতের সাথে আমাদের যেসব অনিষ্পন্ন বিষয়, বাংলা আটকে গেছি তো বিষয়, এর ভেতরে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে ভারত বাংলাদেশ কখনো যুদ্ধের জন্য সীমান্তে সৈন্য মোতায়েন করেনি এই স্বাধীনতার পর থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ একটি ইতিহাস যে আমরা গন্ডগোল করেছি, ঝগড়া করেছি, সবই করেছি, কিন্তু আমরা কখনো সামরিক বাহিনীর মুখোমুখি করিনি, যেটা পাকিস্তান হরহামেশাই করছে। আরেকটি হচ্ছে যে আমাদের অনেক বর্ডার স্কারমিশেস হয়েছে, তো আমরা কখনোই কোনো সামরিক থ্রেট আমরা একে অপরের বিরুদ্ধে দিইনি। সেই জায়গাতে মনে হয় যে সামরিক এই ধরনের ঝুঁকিটা আমাদের এখানে অনেক কম, তো হিস্টোরিক্যালি। তো সেক্ষেত্রে যদি সম্পর্ক গড়ে, এই সম্পর্কটাকে আমি দেখছি সমঝোতা স্মারক কিন্তু খুবই একটি প্রথম সূচনা। এটির খুব একটা যে শক্তি আছে সেটিও আমি মনে করি না। তো সেইখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণের সার্বভৌম ক্ষমতা এই এমইউ করছে কিনা, আমি এখন পর্যন্ত এমন কোনো শর্ত দেখি নাই যেখানে আমার সার্বভৌমত্ব ক্ষমতা ক্ষুণ্ণ হবে। তো সেক্ষেত্রে আমি এত সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা যদি এগিয়ে যায়, আমি খুব একটা ঝুঁকি দেখছি না। ধন্যবাদ ডক্টর তারিক শামসুল রহমান, আপনার কাছে আসবো শেষবারের মতো। একটি বিষয়ে আমরা জানি যে বিদ্যুৎ আমদানির একটা বিষয় ভারত থেকে আছে, যেটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু নেপাল থেকে এবং ভুটান থেকে বিদ্যুৎ আনার একটি বিষয় আছে, যেটি ভারতের মধ্য দিয়ে আসবে। সেখানে ভারতকে সম্মত হতে হবে এবং ভারতের একটা সম্ভবত একটা আইন আছে যে সেটা বদল করতে হবে আর কি, এবং সেটারও একটা সম্ভাবনা এই সফরে তৈরি হবে বলে আমরা জ্বালানি খাতে সম্ভবত 6টি অথবা 5টি সমঝোতা বা চুক্তি স্বাক্ষরিত হবে। এর মধ্যে একটি বিদ্যুৎ সংক্রান্ত বিষয় আছে, এবং আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ঢাকায় এসেছিলেন 2015 সালে, তখন বিবিআইএন করা হয়েছিল, উপ আঞ্চলিক সহযোগিতা। আমাদের যারা জ্বালানি বিশেষজ্ঞ, যারা জ্বালানি নিয়ে কাজ করেন, তারা বলার চেষ্টা করেন যে ভুটান এবং নেপালে প্রচুর জলবিদ্যুতের উৎপাদনের সম্ভাবনা আছে, এবং আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আমরা বিনিয়োগ করব, কারণ বাংলাদেশ একটি উঠতি অর্থনৈতিক শক্তি। 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে, ফলে বাংলাদেশের এনার্জি নিডসটা খুব বেশি, জ্বালানিটা দরকার। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে আমরা যদি বিনিয়োগ করি ভুটানে, তাহলে সেখানে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নেপালে বিদ্যুৎ করে নেপালে জলবিদ্যুৎ উৎপাদন করলাম, কিন্তু সেটা তো সরাসরি আমরা বাংলাদেশে আনতে পারবো না, আনতে হবে ভারতের উপর থেকে, ভারতের গ্রিড ব্যবহার করে আমাদেরকে আনতে হবে। ফলে এখানে একটা ভারতের সম্মতি প্রয়োজন, একটা ভারতের একটা চুক্তি প্রয়োজন, ভারতের আইনের কথা যেটা আপনি বলছেন, আইনে পরিবর্তন করা প্রয়োজন। আমরা এবার শুনতে পাচ্ছি সেরকম একটি চুক্তি হওয়ার কথা। যদি হয়, ডেফিনেটলি এটা একটা আমাদের জন্য একটা বড় পাওয়া, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে যে সার্ক বেসিক্যালি কাজ করছে না। সার্ক যে প্রত্যাশা নিয়ে জন্ম হয়েছিল, সেই প্রত্যাশাটা সার্ক পূরণ করতে পারেনি। ফলে এই যে উপ আঞ্চলিক সহযোগিতা, 3টি উপ আঞ্চলিক সহযোগিতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদিকে যেমন বিবিএন আছে, ঠিক অন্যদিকে তেমনি বিসিআইএমটা আমাদের জন্য, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া এবং মায়ানমার। একই সাথে বিমস্টেকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই 3টা উপ আঞ্চলিক সহযোগিতা বা আঞ্চলিক সহযোগিতাকে আমরা যদি ব্যবহার করতে পারি, তাতে করে শুধুমাত্র আমাদের যে আপনি বললেন জ্বালানি সিকিউরিটি, এটা জ্বালানি সিকিউরিটি শুধু নিশ্চিত হবে না, বরং অন্যান্য ক্ষেত্রেও আমরা একটা বড় ধরনের স্টেপ সামনে এগিয়ে যেতে পারবো। ফলে আমার তো ধারণা যে এবার এই অনেকগুলো যে চুক্তি আমরা যেটা বলছি, 33টা এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা, সে এমওইউর মধ্যেও এগুলো থাকবে। তবে আমি একটু শেষ পর্যায়ে এসে একটা বলি, ট্রেডের ব্যাপারে একটা সমস্যাটা হলো যে ভারতের পাটের উপর তারা এন্টি ডাম্পিং করেছে, যেটা আমি ধারণা করছি এবার হয়তো সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। ধন্যবাদ। আমরা আশা করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে, ভারত সফরে, আমরা আশাবাদী হতে চাই এবং প্রত্যাশা আমাদের অনেক। আশা করি সেই প্রত্যাশা পূরণ হবে এবং দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।